প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঋতু পরিবর্তনে শিশুদের কি কি ধরনের অসুখ হয়ে থাকে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল 1975 সালের জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হসপিটালে শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, যখন ঋতু পরিবর্তন হয় তখন দেখা যায় শিশুদের বিভিন্ন ধরনের অসুখ দেখা যায়। সেক্ষেত্রে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে কোন কোন ধরনের অসুস্থতা সব থেকে বেশি হয়ে থাকে। বাচ্চা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা ঋতু যখন পরিবর্তন হয় তখন তার কিছু রোগের সাথেও তাকে ফাইট করতে হয়। এই অনুসারে কিছু রোগ ব্যাধিও তার ভিতরে দেখা যায়। যেমন এখন শীতকালে আসছে, শীতকালে তার ভিতরে কিছু রোগ দেখা যায়। যেমন প্রথমেই যদি তার রোগের ভিতরে বলা হয় যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যে তার শ্বাস প্রশ্বাসের যে এটা নিউমোনিয়া। আরেকটা রোগ দেখা যায় যে ডায়রিয়া, এই শীতকালীন জনিত কিছু ডায়রিয়াও দেখা যায়। তারপরে যে বেবিগুলো যাদের অ্যাটোপিক প্রবলেম থাকে, অ্যালার্জিক প্রবলেম থাকে, তাদের অ্যালার্জিক প্রবলেমও সাধারণত দেখা যায়। যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে তাদের অ্যাজমাটিক সমস্যা এই সময় দেখা যায়। কারণ এই সময় শীতের সাথে সাথে বায়ুমণ্ডলে যে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ধুলাবালির পরিমাণও বেশি থাকে, তার জন্য তাদের অ্যালার্জিক এবং অ্যাজমাটিক প্রবলেমও বেশি থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে যাদের এখন শীতকালের এই উষ্ণতার জন্য আমাদের যে স্কিনের অনেক বেশি প্রবলেম এই সময় দেখা যায়, যে অ্যাটোপিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বিভিন্ন প্রকার ইভেন এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যে রোগটা মানে কমিউনিটিতে বেশি হচ্ছে স্ক্যাবিসের একটা রোগ সবচেয়ে বেশি, যারা বিশেষ করে ক্রাউডেড প্লেসে, স্কুলে, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় ক্রাউডেড থাকে, এদের এই রোগটা সাধারণত হসপিটাল, চেম্বার, প্র্যাকটিসে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্কিনের প্রবলেমগুলো নিয়ে আসে। যখন কোনো পরিবারে কোনো একজন শিশুর বা পরিবারের অন্যান্য সদস্যদের স্ক্যাবিস দেখা দেয়, তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনারা কিভাবে সেট করেন? একজনের যদি স্ক্যাবিস দেখা দেয়, স্ক্যাবিস তো একটা ছোঁয়াচে রোগ, একজনের হলে ফ্যামিলির সবার হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য ফ্যামিলির প্রত্যেকের এটা কিন্তু ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। যে একজনকে আপনি ট্রিটমেন্ট করলেন, আরেকজনের আছে, তার থেকে আবার হবে। এবং বাসায় যে কাপড়গুলো করে, বেডশিট, ইভেন বালিশের কভার, এভরিথিং পরিষ্কার করতে হবে। প্রত্যেক দিন তাকে এগুলো পরিষ্কার করে রোদে দিতে হবে। গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে রোদে দিয়ে, ইভেন আমরা বলি যে আপনি ভালো করে আয়রন দিয়ে তাকে মানে গরম করে কাপড়গুলোকে, কারণ যে ডিমগুলো এখানে স্ক্যাবিসের ডিমগুলো থেকে যায়, এর থেকেও কিন্তু আবার হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে এটা ট্রিটমেন্ট আনতে হবে। ইভেন দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, একজনের এটা ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আরও কয়েকজন তার ফ্রেন্ড সার্কেল অথবা তার সহপাঠীদের এটা আছে, ওদেরকেও কিন্তু ট্রিটমেন্টে দিতে হবে, নইলে এর আবার হওয়ার পসিবিলিটি থাকবে। যখন কোনো শিশুর স্ক্যাবিস হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রত্যেকটা ডিজিজই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে রিলেটেড। যখন একটা জীবাণু আমাদের শরীরে ঢোকে, তখন কিন্তু কি হয় যে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আসে, সেটা তাকে রুখে দেওয়ার চেষ্টা করে। যখন ইমিউনিটি সিস্টেমটা ডিফ্রেসড হয়, রোগটা মানে আপার হ্যান্ড নেই, তখন কিন্তু এই রোগটা তার সাইন সিমটম মানে দেহে আসে। তা প্রত্যেকটা ইসের সাথেই তো রোগের সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জড়িত। তা যেটা হলো যে মানে স্কিন ডিজিজগুলো বেশিরভাগই যেটা কন্টাজিয়াস বলা হয়, একজনের থেকে আরেকজন ছড়ায়, এটা দেখা যাচ্ছে স্কিনের যে প্রবলেমগুলো থাকে তারই তো ওয়ান অফ দ্য কজেস যে মানে স্ক্যাবিস ডিজিজটা। তা সেই জন্য বরাবরই আমরা বলি, একজনের যদি স্ক্যাবিস থাকে তাহলে অপরজনের হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা ছোঁয়াচে ডিজিজ। যে আমার কন্ট্যাক্টে যারা আসবে, আমার যদি স্ক্যাবিস থাকে, তাহলে আমার সংস্পর্শে যারা আসবে, আমার ব্যবহার্য জিনিসগুলো, আমি যদি এই সোফায় বসছি, এই সোফায় আমার স্ক্যাবিস আছে, তাহলে এখানে যে বসবে তারও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে ঋতু পরিবর্তনে আরও একটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ডায়রিয়া। শিশুদের ডায়রিয়া খুব কমন একটি সমস্যা, এক্ষেত্রে আপনার পরামর্শ? ঋতু পরিবর্তনের সাথে বিশেষ করে শীতকালে একটা কোল্ড ডায়রিয়া যেটাকে বলে, শীতকালীন ডায়রিয়া, এক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা অল্প অল্প পায়খানা করে, বেশিরভাগই ভাইরাসজনিত ডায়রিয়া। সেজন্য প্রতিবার পায়খানার পরে তাকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খেতে দিতে হবে। যে বাচ্চাগুলো বুকের দুধ খায় তাদেরকে প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে, এবং যে বাচ্চাগুলো 6 মাস বয়স আগে
তাদেরকে বুকের দুধই শুধু বুকের দুধ এবং পাশাপাশি কিছু স্যালাইন খাওয়াতে হবে। যাদের 6 মাস পরে তাদেরকে বুকের দুধের পাশাপাশি ফ্যামিলিতে খাবার খেতে দিতে হবে। এবং আমরা বলা হয় গ্রিন ব্যানানা, তাকে মানে খাবারের সাথে গ্রিন ব্যানানাটা মিশিয়ে দেন। এবং এই ডায়রিয়াকে প্রিভেন্ট করার জন্য আমরা যে এগুলো দিই জিঙ্ক সিরাপ, জিঙ্কটা দেওয়া হয় কারণ জিঙ্ক তার পানি যে শরীর থেকে বেরো যাচ্ছে পানি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়ায়, তার ইমিউনিটিকে বুস্ট আপ করে, সেই জন্য তাকে জিঙ্ক সিরাপও দেওয়া হয়। দিনে কতবার পর্যন্ত করলে আসলে ঘরে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব, অথবা দিনে কতবারের বেশি হলে তখন হসপিটালে ভর্তি করা উচিত? একটা জিনিস যে প্রথমে এখানে বলে রাখা দরকার যে ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়া যদি প্রতি 24 ঘন্টার ভিতরে 3 বারের বেশি লুজ মোশন হয়, এটা কিন্তু ডায়রিয়া। কিন্তু একটা নবজাতক বাচ্চা যে অনলি ব্রেস্ট ফিডিং করে তার তো 6-7 বার নর্মাল। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে তার চোখে মানে পানি শূন্যতা হচ্ছে কিনা, তার প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু তার পানি শূন্যতা দেখা যাচ্ছে। আর যেটা হলো যে কোন বাচ্চাগুলোকে আপনি ট্রিটমেন্টে নেবেন, হসপিটালাইজ করবেন, যে আপনি যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন খেতে পারছে না, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলা ইনট্রাক্টেবল ভমিটিং। যদি প্রতি ঘন্টায় 3 বারের বেশি বমি করে তাহলে এই বাচ্চাগুলো সাধারণত বাসায় রেখে ট্রিটমেন্ট পসিবল হয় না, কারণ সে সব কিছু বমি করে দিচ্ছে। প্রত্যেকবারই বমি করার সাথে সাথে কিন্তু তার শরীরে পানি শূন্যতার পরিমাণটা আরও দেখা দিচ্ছে। সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করে তাকে হয়তো আইভি স্যালাইনও দিতে হতে পারে। ইভেন যদি প্রতিবার না খেতে পারে, দেখা যাচ্ছে তার পানি শূন্যতা কম আছে কিন্তু খেতে পারছে না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় স্যালাইনটা এনজি টিউবের মাধ্যমে খাওয়ানো হয়। মেন কথা তাকে প্রিভেন্ট করতে হবে যাতে পানি শূন্যতা না হয়। যে সমস্ত শিশুদের ডায়রিয়াটা হচ্ছে এবং যথাযথভাবে যদি তাদেরকে ট্রিটমেন্টটা না দেওয়া হয়, কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? প্রথমে ডায়রিয়ার কমপ্লিকেশনের ভিতরে যে পানি শূন্যতা একটা কমপ্লিকেশন, পানি শূন্যতার জন্য তার ইলেকট্রোলাইট, শরীরে যে লবণ পানি আছে এটা ইমব্যালেন্স হবে। তারপরে তার যেটা হলো যে তার কিডনি ফেল হবে, এই বমি করতে করতে তার যে অ্যাসিডোসিস মানে মেটাবলিক যে ডিঅ্যারেঞ্জমেন্ট বলা হয় এটা প্রবলেম হবে। তারপরে ইভেন তার কিডনি ফেল হয়ে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যেতে পারে। এখানে একটা জিনিস একটু আমি বলে রাখা দরকার, একটা বাচ্চা যখন ডায়রিয়া হয় মারা কি করে যে তার স্যালাইন খাওয়ানোর সময় কি করে যে প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা আছে যে এই প্যাকেটটা আধা কেজি পানিতে গুলিয়ে খাওয়াতে হবে, মা কি করে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প করে পায়খানা করছে, স্যালাইনের প্যাকেট থেকে অল্প স্যালাইন নিচ্ছে, নিয়ে কিছু পানির সাথে গুলিয়ে খাচ্ছে, যেটা তার মানে হিতে বিপরীত। তার শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপার নেট্রিমিয়া ডেভেলপ করে কনভালশন ডেভেলপ করতে পারে, তার ব্রেনের ভিতরে পানি জমে যাওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য এখানেও একটা উপদেশ থাকবে, আপনার বাচ্চার ডায়রিয়া হলে আপনি যে বাজারে যে স্যালাইনগুলো আছে এই স্যালাইনগুলোর গায়ে যতটুকু পরিমাণ পানির সাথে গুলিয়ে খাওয়ানোর কথা নির্দেশ মোতাবেক আপনি অতটুকু পানির সাথে গুলিয়ে খাবেন। কোনো প্রকার ওখান থেকে অল্প করে স্যালাইন নিয়ে একটু করে পানি নিয়ে চামচ দিয়ে গুলাই খাবেন, এটা কিন্তু একটা হিতে বিপরীত হতে পারে, ইভেন জীবনহানিও ঘটতে পারে। যেটি খুব স্বাভাবিক নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে আধা লিটার পানিতে 1 প্যাকেট। অনেক প্যাকেটের গায়ে, বেশিরভাগই প্যাকেটের গায়ে লেখা থাকে আধা লিটার পানিতে পুরো প্যাকেট গুলে খাওয়া। অনেক প্যাকেট বাজারে আছে যেগুলো 1 লিটার পানিতে গুলে খাওয়াতে, অর্থাৎ প্যাকেটের গায়ে যতটুকু পানির মধ্যে ভিতরে দিয়ে স্যালাইনটা গুলিয়ে খাওয়াতে কথা বলছে, পুরো স্যালাইনটা ততটুকু পানির ভিতরে দিয়ে খাওয়াতে হবে। এবং ওখান থেকে নিয়ে প্রতিবার পাতলা পায়খানা পরে যতটুকু পানি আমরা ইন জেনারেল বলে দিই, আপনার বাচ্চার ওজন যদি 10 কেজি হয় প্রতিবার পাতলা পায়খানা পরে 10 থেকে 20 চামচ করে খান। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সে পায়খানার পরে যতটুকু খেতে চাচ্ছে তার পানি শূন্যতা যাতে না হয়, যতটুকু সে খেতে পারবে সে খাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বাচ্চাগুলো যাতে 24 ঘন্টার ভিতরে যদি 6 বারের বেশি প্রস্রাব করে তাহলে বুঝতে হবে তার কোনো পানি শূন্যতা নাই, সে সাফিসিয়েন্ট পানি আছে এবং সে পরিমাণ মতোই স্যালাইন খাচ্ছে। এবং পাশাপাশি যে বাচ্চাগুলো বাসার খাবার খায় তাদেরকে খাবার খেতে দিতে হবে গ্রিন ব্যানানা সহ, ইভেন মুরগির মাংস দিয়ে তাকে খাবার দিতে হতে পারে। এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি দেখা যাচ্ছে, তো যাদের আসলে ডেঙ্গু হচ্ছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? বেশিরভাগই ডেঙ্গু সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গু বলা হয়, যে তার জ্বর আছে, জ্বরের সাথে তার কোনো বমি নাই, পাতলা পায়খানা নাই, পেটে ব্যথা নাই, তাহলে তার সে বাচ্চাগুলো আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট পসিবল। যে বাচ্চা যদি পরিমাণ মতো খেতে পারে তাহলে তাকে ভর্তি করার দরকার নেই। যে বাচ্চাগুলো সাধারণত যে বলা হয় যে তার জ্বর আছে, জ্বরের সাথে বমি করছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, তা এবং ডেঞ্জার সাইন বলা হয়, অ্যাবডোমিনাল পেইন, পাতলা পায়খানা আছে, এই বাচ্চাগুলো সাধারণত ভর্তির দরকার হয়, ভর্তি করে হসপিটালে তাকে ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা জিনিস এখানে আমাদের যে বিশেষ করে কমিউনিটিতে একটা ধারণা যে প্ল্যাটিলেট সবচেয়ে যে জিনিসটা মানে গার্জিয়ানদের ভিতরে পরিলক্ষিত হচ্ছে, সে সব কিছুতে ব্যস্ত প্ল্যাটিলেট নিয়ে। ইভেন দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন
তার ব্লাড পরীক্ষা 3বার 4বার ওই প্ল্যাটিলেটের অবস্থান দেখছে, কিন্তু প্ল্যাটিলেট যেটা এটা ম্যাটার না, একটা প্ল্যাটিলেট কমতে কমতে একটা পর্যায়ে এসে আবার বাড়া শুরু করে। কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশনটা মেনটেন করতে হবে, স্যালাইন খাওয়াতে হবে, ইভেন বাসার তরল জাতীয় খাবার এগুলোকে মেনটেন করতে হবে। ডেঙ্গু যখন হয়, ডেঙ্গু হলে কি হয় যে আমাদের শরীরের ভিতরে যে শিরাগুলো আছে, রক্তনালীগুলো আছে, রক্তনালীর আমি যদি দর্শকদের জন্য একটু ভালো করে বোঝাতে চাই, তাহলে আমাদের যে রক্তনালীর দেয়ালগুলো আছে এই দেয়ালগুলো ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে এখান থেকে পানিগুলো বের হয়ে শরীরের বাইরে চলে আসতেছে, অর্থাৎ রক্তনালীর বাইরে চলে আসছে। বাইরে আসে কোথায় আসছে, যে আমাদের শরীরের সবচেয়ে বড় ফাঁকা জায়গা হলো পেট, যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যাবডোমেন বলি, এবং বুকের ভিতরে ফুসফুসে, এই দুই জায়গায় পানিগুলো চলে আসে। এছাড়া শরীরেও পানি জমে শরীর ফুলে যেতে পারে। এই শরীরে যখন রক্তনালী থেকে পানিগুলো বেরোয় যাচ্ছে, তখন কি হচ্ছে, আমার যে নর্মাল যে প্রেশার যেটা মেনটেন হচ্ছে না, হাইপোটেনশন ডেভেলপ করতে হচ্ছে। হাইপোটেনশন মেনটেন না হলে কি আবার আমার কিডনি, লিভার এগুলো ড্যামেজ হয়ে যাবে। তা এই মেন হলো যাতে এই মানে তার হাইপোটেনশন ডেভেলপ না করে, তার জন্য তাকে আমরা হসপিটালে নর্মালি সে যদি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারে, ফ্লুইড জাতীয় খাবার খেতে পারে। আমরা বরাবরই বলি যে যখনই ডেঙ্গু হবে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খান। এই তরল জাতীয় খাবারের ভিতরে বলা হচ্ছে চিড়ার পানি, ডাবের পানি, ইভেন বাসায় পাতলা করে ডাল রান্না করে খাতে, মুরগির স্যুপ এগুলো খেতে দেন। যখন সে খেতে পারবে না, তাকে আইভি স্যালাইন দিয়ে এই ফ্লুইডের পরিমাণটা মেনটেন করতে হবে। সাধারণ জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে আসলে তফাৎটা কি? একজন আসলে অভিভাবক কিভাবে বুঝতে পারবে যে তার শিশুটা আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অথবা এটি সাধারণ জ্বর? একটা বাচ্চা যখন জ্বর হলেই আমরা বলছি, এখন যেহেতু ডেঙ্গুর একটা প্রকোপ চলতেছে, ইপিডেমিক চলছে, সেহেতু জ্বর হলে প্রথমেই ধরে নেওয়া হবে ডেঙ্গু। কিন্তু সাধারণ জ্বর কিনা, এটা ভাইরাস জ্বর কিনা, এটা বোঝার জন্য যে জ্বরের সাথে সাধারণত কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়তে পারে, এটা একটা ভাইরাস জ্বর। ডেঙ্গু এক ধরনের ভাইরাস। আর ডেঙ্গু জ্বরে সাধারণত হাই গ্রেড ফিভার থাকে, 104-5 টেম্পারেচার চলে আসে। বাচ্চার গায়ে যে কথা বলতে পারে, যারা বলতে পারে তারা বলবে প্রচুর ব্যথা করছে, অর্থাৎ মেডিকেল টার্মে এটাকে বলা হয় ব্রেকবোন ফিভার। যারা কথা বলতে পারে না, সে ইরিটেটিং, ওর প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে। তারপরে মাথা ব্যথা, নর্মালি যে বাচ্চাগুলো সাধারণত চলাফেরা করে তারা দেখা যাচ্ছে যে টোটাল মিলে চলাফেরা করছে না, মাথা ব্যথার জ্বরে এক জায়গায় নেতিয়ে পড়ে আছে, সে কিছু খাচ্ছে না, বমি করে দিচ্ছে। কিন্তু নর্মাল জ্বরে, ভাইরাস জ্বরে সাধারণত এগুলো কম দেখা যায়। আর যেটা হলো ডেঙ্গু জ্বরের আরেকটাই হলো অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ পেটে ব্যথা থাকতে পারে, এটা একটা ডিফারেন্সিয়েট পয়েন্ট। তারপরে নর্মাল জ্বরে যেটা যে গায়ে অনেক সময় লাল, যেটাকে আমরা বলি যে লাল লাল কালচের দাগ আসতে পারে, র্যাশ আসতে পারে ডেঙ্গু জ্বরে। কিন্তু নর্মাল জ্বরে অনেক সময় র্যাশ না আসতে পারে। এই ডেঙ্গু জ্বর সাধারণত 3 থেকে 5 দিন, ইভেন 5 দিন পরে এটা সাবসাইড করা শুরু করে। এই ক্ষেত্রে যদি অন্য জ্বর, ইভেন টাইফয়েড জ্বর থাকলে সাধারণত এটা সাবসাইড করে না, 5 দিনের পরে ওটা কন্টিনিউ করতে পারে। একজন বাচ্চার যখন জ্বর হবে, সেটি আসলে সাধারণ জ্বর কিনা অথবা সেটি ডেঙ্গুর জ্বর কিনা, সেটি বোঝার জন্য আসলে জ্বর হবার কতদিনের মধ্যে টেস্ট করা উচিত বা আদৌ করা উচিত কিনা? আমাদের দেশের সবারই একটা বদ্ধমূল ধারণা আছে, জ্বর হলে আমি 3 দিন ওয়েট করব। কিন্তু ডেঙ্গু জ্বর হলে আপনাকে ওয়েট করার দরকার নেই। যেদিনই জ্বর আসছে আপনি ওই দিনই পরীক্ষা করেন। একটা এনএসন ডেঙ্গু পরীক্ষা যেটা আমরাকে বলি, এইটা করলে প্রত্যেকটা সরকারি হসপিটালে এটা ফ্রি অফ কস্টে করে দেওয়া হয়। আপনি গেলে 1 ঘন্টার ভিতরে আপনাকে রিপোর্ট দিয়ে দেয়। আপনি এই পরীক্ষাটা করলে সাধারণত আপনার বাচ্চার ডেঙ্গু আছে কিনা আপনি বুঝতে পারছেন। অর্থাৎ জ্বর হবার প্রথম দিনে এই টেস্টটা করতে হবে। তারপরে যে জিনিসটা আরেকটা এখানে বলে রাখার দরকার, যে প্রথম 5 দিনের ভিতরে সাধারণত সিবিসি এবং এনএসন ডেঙ্গুটা সাধারণত করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে 5 দিন পরে এনএসন পরীক্ষাটা করছে, তখন তো সে নেগেটিভ আসছে, সে ধারণা করছে আমার বাচ্চা তো ডেঙ্গু নাই। কিন্তু 5 দিন পরে এনএসন সাধারণত আর পজিটিভ আসবে না। 5 দিন পরে যখন করতে হবে তাকে ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। ডেঙ্গু অ্যান্টিবডিটা তখন পজিটিভ আসবে যদি তার ডেঙ্গু ঠিক থাকে। এই 5 দিন যখন ক্রস করে যাচ্ছে তখন বুঝতে হবে যে ডেঙ্গু না হতে পারে, তখন টাইফয়েডও একটা কজ, যে অনেক সময় টাইফয়েড জ্বরেও এরকম জ্বর আসে সাধারণত। জি স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সিজনাল ফ্লু হলে কি করবেন? সব কিছু ডিপেন্ড করে আপনার খাবারের উপর। আপনি আপনার খাদ্য তালিকায় কী ধরনের খাবার নির্বাচন করছেন, কি খাচ্ছেন, কোন খাবার থেকে বিরত থাকছেন, তার উপর ডিপেন্ড করে আপনার সুস্থতা। দেখা যায় যে এই সময়ে অনেকের ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, অনেক ধরনের সমস্যা লেগেই থাকে। এর একটিমাত্র কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। দেখা যায় যে অতিরিক্ত গরম পড়ার কারণে অনেকে ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি বের করে
পান করেন, এতে অনেক ধরনের ক্ষতি হয়, বিশেষ করে যাদের টনসিলের সমস্যা আছে এবং যাদের কিনা কথায় কথায় ঠান্ডা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব সমস্যার একটি কারণ। তাই অবশ্যই ঠান্ডা পানি এড়িয়ে চলবেন। ঠান্ডা পানি 1/3% এবং 2/3% নেবেন নর্মাল পানি। এভাবে করে মিশিয়ে আপনি সেই পানি পান করতে পারেন। এর পাশাপাশি যাদের কিনা জ্বর আসে তারা জ্বরের সময় আনারস, জাম্বুরা, বিভিন্ন ধরনের টক জাতীয় ফল খাবেন, যাতে শরীর খুব সহজেই ডিটক্সিফাইং হয়। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো দুধ পান করা। এই সময় দুধ অনেক উপকারী, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর 1 ঘন্টা আগে যদি আপনি দুধের সাথে একটু হলুদ গুঁড়া মিশিয়ে পান করতে পারেন, সেটি যেমন স্কিনকে ভালো রাখবে, তার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি অ্যান্টিবডি হিসাবেও বেশ ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে জ্বরের সময় রুচি কমে যায়, সেক্ষেত্রে রুচি বাড়ানোর জন্য আপনি ভর্তা, একটু নরম ভাত দিয়ে খেতে পারেন, তারপরে আপনি গ্রিলড খাবার খেতে পারেন, আরও অন্যান্য অনেক ধরনের খাবার, যেমন বিশেষ করে চাটনি, আলু বোখারার চাটনিও মুখে রুচি বাড়াতে সাহায্য করে। এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যে জিঙ্ক যুক্ত খাবার খাওয়া, কারণ অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই জ্বর আসে বা সিজনাল ফ্লু হয়। সেক্ষেত্রে জিঙ্কযুক্ত খাবার আপনি পাবেন মাংসের কলিজা থেকে, মাছ থেকে এবং বিভিন্ন ধরনের লাল শাকসবজি থেকে। ফলের রস অনেক ইম্পর্ট্যান্ট একটি খাবার, কারণ আপনি যখন নিয়মিত ফলের রস খাচ্ছেন এর মধ্যে থাকা ভিটামিনস, মিনারেলস, ফসফরাস, পটাশিয়াম আপনার হেলথকে যেমন অনেক বেশি ভালো রাখবে তেমনই আপনাকে এনার্জেটিক করে তুলবে। তাই নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস আপনি খাবেন যদি আপনি সুস্থ থাকতে চান, এবং বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো এড়িয়ে চলবেন। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে একজন শিশু আসলে সুস্থ থাকার জন্য একজন অভিভাবকের কি কি বিষয়গুলো আসলে তাদের মেনটেন করা উচিত? ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জিনিসগুলো অভিভাবক হিসাবে খেয়াল রাখতে হবে, যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে কিনা দেখে নিতে হবে, তার নিউট্রিশনটা মেনটেন হচ্ছে কিনা এটা দেখতে হবে। তারপরে পাশাপাশি তার যে শিডিউল অনুসারে টিকা, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, ঘরের ধুলাবালি এগুলো খেয়াল করতে হবে। তারপরে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে, এখন যে ট্রেন্ডটা সবচেয়ে বড় চলছে যে ফাস্টফুডের একটা প্রবণতা, ফাস্টফুড খাওয়াকে বাচ্চা হেলদি হয়ে যাচ্ছে, সে অনেক সময় মনে করে যে এইটাই তার স্বাস্থ্য। পুষ্টিহীনতা আবার 2 ধরনের, লিকলিকে হেলথ যেটাকে বলে আমরা, যেটা বলা হচ্ছে এটাও এক ধরনের পুষ্টিহীনতা, ওভারওয়েটও এক ধরনের পুষ্টিহীনতা, সেজন্য ওভারওয়েট করা যাবে না। পাশাপাশি তার এই ঋতু পরিবর্তনের সাথে সাথে যে পর্যাপ্ত পরিমাণে সিজনাল ফলমূল, সবজি জাতীয় খাবার খেতে দিতে হবে। এখন বাচ্চারা দেখেন সবজি টোটালি খেতে চায় না, অলওয়েজ তার মিট জাতীয় খাবার বেশি খায়, অর্থাৎ এই জাতীয় খাবার থেকে তাকে বিরত রেখে তাকে ফলমূল এই জাতীয় খাবারগুলো খেতে দিতে হবে। পাশাপাশি তাকে টিকার যে পিআই শিডিউলের টিকা, পাশাপাশি অন্যান্য টিকাগুলো যে টিকাগুলো দেওয়ার দরকার এগুলো তাকে দিতে হবে। একটা বাচ্চা যখন স্কুলে যায়, স্কুলে পাশের সামনে যে খাবারগুলো থাকে এগুলো আনহাইজিন খাবার, এই খাবার থেকে টাইফয়েড জ্বর, হেপাটাইটিস এ ভাইরাস এখান থেকেই ছড়ায়, যেটা জন্ডিস। এটার দিকেও খেয়াল করতে হবে। আপনার বাচ্চাকে যখন স্কুলে যাবে তাকে পর্যাপ্ত পরিমাণে ভালো নাস্তা দিয়ে দেন, সাথে টিফিন দিয়ে দেন, স্বাস্থ্যসম্মত টিফিন দিয়ে দিন। আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন, সে প্রথমে স্কুল থেকে বেরোয় কিন্তু সামনে যে খাবারটা আছে বিক্রি করতেছে এই আনহাইজিন খাবারটা খাচ্ছে, খাওয়ার জন্যই তার ডায়রিয়া, টাইফয়েড জ্বর, হেপাটাইটিস এ ভাইরাস এই এফেক্টেড হচ্ছে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভি সঙ্গে থাকুন।